তোমাদের আর কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? ডিএনএ প্রথমে 34 এমএসট্রন যে অংশটা ওটাই ডাবল হেলিক্স। হ্যাঁ এটা ডাবল হেলিক্স, এটা ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স মিলে এই মাপটা, হ্যাঁ ডাবল হেলিক্স মিলে। আর আগে তো বললাম ডাবল হেলিক্স মানেই হলো ওই যে হেলিক্স মানে পেঁচানো কিছু, যেহেতু ডিএনএ পেঁচাই থাকে না, পেঁচাই থাকে তাই না, তো হেলিক্স মানে পেঁচানো কিছু বা সর্পিলাকার এরকম কিছুকে হেলিক্স বলা হয়, বুঝছো? এমন কিছুকে হেলিক্স বলা হয়। মাস্টার মানে এমন একটা অণু যেটা প্রধান, প্রভু, যাকে বলা হয় প্রধান অণু। মানে আমাদের জীবকোষের মধ্যে ডিএনএ হলো একটা প্রধান অণু, সবথেকে প্রধান, কারণ ডিএনএ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে, ডিএনএ থেকে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে, এই জন্য এটাকে মাস্টার মলিকিউল বলা হয়। আচ্ছা বলো, আর কারো কোনো কোশ্চেন আসছে কিনা? উপরে দেবো ডাইরেক্ট বাতাস লাগছে তাই? ও আচ্ছা, এই এটা সুইং তো নষ্ট হয়ে গেছে, তাহলে এটা বন্ধ করে দেবো, বড়টাকে বন্ধ করে না। বলো তাহলে মাইশা 2 দেখো, মাইশা 2 মাইশা 1 আসে কিন্তু দুইজন তো এই কারণে। মাইশা 2 হলো গত দিনে যা আলোচনা হয়েছে এর মধ্যে কার কোথায় সমস্যা এগুলো আলোচনা হচ্ছিল। তোমার কোনো কোশ্চেন থাকলে বলে তো। নাই? আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে বলো তো, দেখলে একটু তাই না? আচ্ছা এবার তাহলে আমরা শুরু করি। এখানে একটু এমসিকিউ গুলো দাগাই দিই, এমসিকিউ গুলো একটু দাগাই নাও। যেমন দেখো 46 পৃষ্ঠা, নতুন বই আর কি, 46 পৃষ্ঠা। এখানে আমরা মনে রাখবো যে ডিএনএ কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন হিসেবেও মনে রাখবো ডিএনএ কাকে বলে। দেখো এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই না? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা তোমাদের মনে আছে তো যে ডিএনএ কে কেন নিউক্লিক অ্যাসিড বলে বলতো, নতুনরা বলতো ডিএনএ কে আমরা নিউক্লিক অ্যাসিড কেন বলি? সাদিক বলতে পারবা ডিএনএ কে কেন নিউক্লিক অ্যাসিড বলা হয়? আরএনএ কেও নিউক্লিক অ্যাসিড বলা হয় তাই না? হ্যাঁ ধন্যবাদ। মাইশাফু বলেছে যে ডিএনএ নিউক্লিয়াসে থাকে তাই এটাকে নিউক্লিক, আর অ্যাসিড কেন? ডিএনএ এর সাথে একটা অ্যাসিড আছে, ডিএনএ এর সাথে একটা অ্যাসিড আছে, এই জন্য নাম হলো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা আরএনএ কেও নিউক্লিক অ্যাসিড কেন বলা হয়? আরএনএ তো নিউক্লিয়াসে থাকে না অ্যাকচুয়ালি সেভাবে, কিন্তু তারপরেও আরএনএ কেও নিউক্লিক অ্যাসিড কেন বলা হয়? তৈরি হয় স্যার। হ্যাঁ আপনার মনে আছে বলো তো আরএনএ কে নিউক্লিক অ্যাসিড কেন বলা হয়? রাইবোজোমে থাকে না? না না, আচ্ছা আমি আবার বলে দিচ্ছি যে আরএনএ যেহেতু তৈরি হয় তো নিউক্লিয়াসে, তাই না? জন্ম যার যেখানে সেটাই তো তার জন্মস্থান, তো ওই জন্যে পরে আমেরিকা যেখানে যায় যাক, কিন্তু সে যেই দেশের নাগরিক সেটাই তো তার পরিচয়। তো যেহেতু আরএনএ নিউক্লিয়াসেই তৈরি হয় সেহেতু আরএনএ কেও নিউক্লিক অ্যাসিড বলা হয়। নিউক্লিক মানে নিউক্লিয়াসে, অ্যাসিড মানে এর সাথে একটা অ্যাসিড আছে, তাই কি না? তাহলে মনে রাখি, বুঝতে পারলো বিষয়টা? ডিএনএ আরএনএ কে নিউক্লিক অ্যাসিড কেন বলা হয়? আচ্ছা তাহলে একটু বলার চেষ্টা করো যে ডিএনএ কে নিউক্লিক অ্যাসিড কেন বলা হয়? হ্যাঁ এই জন্য নিউক্লিক আর অ্যাসিড হলো এর সাথে একটা অ্যাসিড থাকে, তাই কি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অবশ্যই তোমরা মনে রাখবা যে পড়াশোনা কিন্তু আসলে একতরফা না, তাই না? পড়াশোনা একতরফা না, মানে এই যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয়, আমাদের ট্রেনিং এ বলা হয়েছে আর কি। হ্যাঁ যখন আমি ঢাকাতে ট্রেনিং এ গেছিলাম, ট্রেনিং এ বলা হচ্ছে যে তোমাদেরকে যখন পড়া শুরু হবে তখন যদি আমি বলি যে আজকে তোমাদেরকে এটা পড়াবো, তাহলে এটা হলো স্টুডেন্টদের সাথে এটা এক ধরনের বেয়াদবি হলো। বলতে হবে আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব, বুঝতে পেরেছো? তো পড়াবো না, আলোচনা মানে উভয় পক্ষেই কথা বলবে। আর আমি শুধুই বলে গেলাম তাহলে তো এটা একটা বক্তৃতা অনুষ্ঠান হয়ে গেল, জনসভা হয়ে গেল, তাই না? জনসভা যেমন খালি এক পক্ষে বলতেই থাকে, সবাই মিলে আমরা বলবো, সবাই মিলে আলোচনা করবো, এরকম আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আর কেউ কোনো কোশ্চেন করতো না? এখন এমসিকিউ দেখাও যে ডিএনএ কাকে বলে। তুমি যদি সংক্ষেপে 1 মার্কের জন্য এইটুকু লেখো, বংশগতি
বংশগতিক বৈশিষ্ট্যের ধারক ও বাহককে ডিএনএ বলা হয়, তাও হবে। বংশগতিক বস্তুর ধারক ও বাহককে ডিএনএ বলা হয়, এটুকু যদি লেখো তাও 1 মার্ক পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় নম্বর প্যারায় মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। এগুলো এমসিকিউ। এরপরে ডিএনএর ভৌত গঠনে দেখো, জার্মান রসায়নবিদ রবার্ট ফুলজিন 1914 সালে ডিএনএর রঞ্জক পদ্ধতি উদ্ভাবন করেন। তা ফুলজিন স্টেনিং নামে পরিচিত। তার নাম অনুযায়ী এরকম নাম হয়েছে। রঞ্জক পদ্ধতি মানে কি, ওই যে ডিএনএ কে দেখার জন্য যখন একটা কোষে নিউক্লিয়াস স্বাভাবিক অবস্থায় থাকে, মানে কি বিভাজন করছে না, ওই সময় কিন্তু রঞ্জক দিলে রং ধারণ করে না। কিন্তু যখন বিভাজিত অবস্থায় থাকে তখন তিনি রং দিচ্ছিলেন এবং রং ধারণ করতেছিল। তো তিনি যে রংটা তৈরি করছিল সেটা হলো ক্যারামাইন রং। হ্যাঁ, এটা অন্য বই আছে, ক্যারামাইন। ক্যারামাইন নামটা একটা রং, এটা লাল রং, লাল ধরনের একটা রং। হ্যাঁ, ক্যারামাইন এটা হলো লাল ধরনের একটা রঞ্জক। এটা আবিষ্কার করে এই ফুলজিন এটা আবিষ্কার করেন। হ্যাঁ, তাহলে ফুলজিন হচ্ছে আবিষ্কার করছে, তো তাই এর নাম ফুলজিন কালার বলা হয়। ফুলজিন কালার, যেহেতু উনি এটা আবিষ্কার করছে তাই। হ্যাঁ, তো লাল রঙের একটা রং আবিষ্কার করেন, এটাই হলো ক্যারামাইন বলা হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো সাল লাগবে না, তবে আরউইন চারগাপ বিস্তার গবেষণার পর দেখাতে সক্ষম হন যে কোনো জীবের ডিএনএতে এ এবং ডি মানে অ্যাডেনিন এবং থাইমিন এর পরিমাণ সমান, আবার জি এবং সি অর্থাৎ গুয়ানিন আর সাইটোসিন এর পরিমাণও সমান। এগুলো তো আমরা আগে আলোচনা করছি, তাই না? অর্থাৎ হলো ডিএনএ এর মধ্যে এরকম কখনো হবে না যে যেহেতু এটা ডাবল হেলিক্স, তার মানে এরকম তো হবে না ডিএনএ কোন এক জায়গায় এরকম নাই, এরকম হবে, এরকম ভাবে ডিএনএ থাকে না, জোর বেঁধে বেঁধে থাকে। সেটাই বলছে যে এটা সবসময় সমান সমান হবে। এখানে এ থাকলে এখানে টি, এখানে সি থাকলে অবশ্যই এখানে জি, এইভাবে থাকে। এটাকে বলা হয় চারগাপস রুল। তারপর হলো লাস্টের লাইনটা, ওয়াটসন ও ক্রিক একটি রূপরেখা বা মডেল প্রদান করেন। এটি ডিএনএ ডবল হেলিক্স মডেল নামে পরিচিত। ওই যে হেলিক্স মানে পেঁচানো কিছু, তাই না? যেহেতু ডিএনএ পেঁচানো তাই এরকম ডবল না, ডবল তো এই পাশে একটা এই পাশে একটা ডবল, তাই এর নাম ডবল হেলিক্স, ডবল পেঁচানো কিছু, তাই না? তারপরে দেখো এখান থেকে আমাদের একটা পয়েন্ট মনে রাখবো, এই যে ওয়াটসন ও ক্রিক ডিএনএ মডেলের 5 নম্বর পয়েন্ট, যে এই যে উইকিন্স ও ফ্রাঙ্কলিন ডিএনএ অণুর এক্স-রে ক্রিস্টালোগ্রাফি মানে সুস্পষ্ট গঠন, সুস্পষ্টভাবে দেখতে পান, সুস্পষ্ট গঠন করে দেখেন যে এর আণবিক দূরত্ব মাপ 2.0 ন্যানোমিটার। আণবিক দূরত্ব মানে যে এখান থেকে এখানকার দূরত্বটা, হ্যাঁ ধরো এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব, এই দূরত্ব হলো 2 ন্যানোমিটার, এই দূরত্ব হলো 2 ন্যানোমিটার। কিন্তু এক ধাপ থেকে আরেক ধাপ, মানে ধরো এই ধাপ থেকে এই ধাপ, সেটা কত 3.4, তাই না? 3.4। তো সেটাও আছে, দেখো এই যে 3.4 পরে আছে। তারপরে হলো অথবা 0.34 ন্যানোমিটার। একটা হলো অ্যাংস্ট্রম দিয়ে হিসাব দিয়েছে, আর একটা হচ্ছে যে ন্যানোমিটার দিয়ে হিসাব দিয়েছে, তাই না? তো এই কথা আর কি, এটা এমসিকিউর জন্য মনে রাখবো। আর আমরা 6 নম্বরটা মনে রাখবো, যে গতদিন এটা বলেছিলাম যে আসলে ডিএনএ তে পিউরিন আর পাইরিমিডিন, তাই না? এরা হচ্ছে, এটা তো গতদিন বলছি, আর আজকে আর বলছি না, তাহলে হ্যাঁ সময় নষ্ট হবে। এবার দেখো এই সালটা লাগবে এমসিকিউর জন্য। 1953 সালে ডিএনএ অণুর একটি ভৌত মডেল উপস্থাপন করেন। কি করেন? ওয়াটসন ও ক্রিক করেন। এটা এমসিকিউর জন্য লাগবে, সাল সহ এটা আসছে আর কি। হ্যাঁ, বোর্ড পরীক্ষাও আসছে, মেডিকেল অ্যাডমিশনও এটা আসছে। হ্যাঁ, সাল সহ মেডিকেল অ্যাডমিশনে আসছে আর কি, সালটা আসছে। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ সাল মনে রাখতে হবে, সবগুলো না। হ্যাঁ আসে। তুমি যদি বিগত হচ্ছে 10 সালের মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন দেখো, তাহলে এর মধ্যে তুমি কমপক্ষে 60% রিপিট পাবা, 60% রিপিট। তবে রিপিটটা একটু এরকম ভাবে হয়, যেমন ধরো একবার আসছে নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, এর পরে যেটা আসবে নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। বুঝতে পারছো? মানে ওই কাছাকাছি কিন্তু রিপিট, তাই না? এরকম ধরনের কোশ্চেন হয়। হ্যাঁ, এই
তোমরা নিজেরা কথা বলো না, সবাই মিলে কথা বলি। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার দেখো যে এবার আমরা চলে আসি যে কত সালে নোবেল পুরস্কার পান, এটা মনে রাখতে হবে। ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স সহ তাদেরকে তিনজনকে 1972 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। নামের আগে নোবেল মানে যার কোনো বেল নাই, তাই হচ্ছে না? নোবেল মানে যার কোনো বেল নাই, এই পুরস্কারটা দেওয়া হয়। আর গতদিন তো এটা আলোচনা হয়ে গেছে, ওয়াটসন ও ক্রিকের ভৌত মডেলের এটা। তবে এখান থেকেও এমসিকিউ পড়তে হবে, যেগুলো আসে সেটা হলো 8, 9, 11, 12, 13। এগুলো হলো বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশনে খুব আসে। 8, 9, 11, 12, 13, 8, 9, 11, 12, 13। দেখাইছো? আচ্ছা, ডিএনএ রাসায়নিক গঠন তো আলোচনা আমরা করেই ফেলছি, এটাও সৃজনশীল হিসেবে পড়বা। ডিএনএ রাসায়নিক গঠন এটা তো গতদিন আলোচনা হয়েছে। আর ডিএনএ কাজটাও পড়ে রাখতে হবে, চারটা পয়েন্ট অন্তত মুখস্থ রাখতে হবে। এখানে 4 নম্বর পয়েন্টটা খালি বুঝবে না, অন্যগুলো সবই বুঝবে আশা করি। যেমন দেখো 4 নম্বরে বলা হচ্ছে জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরস্পরায় অধস্তন প্রজন্মে স্থানান্তর করে। অধস্তন মানে পরবর্তী প্রজন্মে, অধস্তন মানে পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে। আর জীবের পরিবৃত্তি বা মিউটেশন, এটা তো জানোই, জিনের মধ্যে হঠাৎ করে পরিবর্তন, এটাই হলো মিউটেশন। পরিবৃত্তি মানেই মিউটেশন, পরিবৃত্তি মানে মিউটেশন। হ্যাঁ, পরিবৃত্তি আর মিউটেশন একই কথা। তাহলে এই কাজগুলো পড়ে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো ডিএনএর জৈবিক তাৎপর্য, এটা কিন্তু সৃজনশীল হিসেবে রাজশাহী বোর্ড 22 সালে আসছিল, গয়ের জন্য আসছিল রাজশাহী বোর্ড 22 সালে, ঢাকা বোর্ড 22 সালে। কাজে এটা পড়তে হবে, 6টাই পড়তে হবে। একটু দেখাই নিতে হবে বই কোনটা কোন সালে বই। মানে তোমাদের হচ্ছে যে বইয়ে দাঁড়ালে কি হয়, তোমার পড়ার সময় তুমি বুঝতে পারবা যে এটা গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষা আসছে। হ্যাঁ, তাই না? মনে থাকবে তো? আচ্ছা তাহলে লিখে রাখো। তুমি বই আনো নি? আচ্ছা এরপর থেকে আচ্ছা ক্লাস শেষে আমি বলবো। আচ্ছা তাহলে এটা হলো এই মনিরা কিন্তু ভালো কাজ করছে, ও খাতায় কিন্তু লিখে নিচ্ছে, এটা খুবই ভালো দিক। হ্যাঁ, যে ও লিখে নিচ্ছে, খাতায় লিখে নিতে হবে, তাই না? তাহলে হচ্ছে পরে বাসায় যেয়ে আবার করা যাবে। আচ্ছা দেখো তাহলে জৈবিক তাৎপর্য, আশা করি এখান থেকেও তোমাদের কোনো না বোঝার কোনো শব্দ থাকবে না, যেহেতু আমরা গতদিন আলোচনা করে ফেলছি ডিএনএ সম্পর্কে। এবার দেখো যে মাস্টার মলিকুল কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। এই পৃষ্ঠায় আছে দেখো, মাস্টার মলিকুল কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। মাস্টার মলিকুল কাকে বলে? আচ্ছা তাহলে এখন দেখো যে মাস্টার মলিকুল ডিএনএ অণু জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। কারণ ডিএনএ থেকেই কিন্তু ডিএনএর মধ্যে যে জিন আছে, ওই জিনগুলো কিন্তু বিভিন্ন এনজাইম ক্ষরণ করে, আর ওই এনজাইম দিয়ে কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। আমরা যে খাবার টাবার খাচ্ছি না, খাবার দাবার খাই প্রতিনিয়ত, আমাদের কাগজতলি, আমাদের হচ্ছে ক্ষুদ্রান্ত, এর ভিতরে যে কোষগুলো আছে, ওই কোষের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে জিন আছে, ওই জিন কিন্তু বিভিন্ন এনজাইম তৈরি করতেছে এবং ওই এনজাইম দিয়ে আমাদের খাবারগুলো হজম হচ্ছে। বুঝতে পেরেছো? ধরো আমরা প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, প্রোটিয়েজ এনজাইম, তো এই এনজাইমগুলো আমাদের প্রোটিনগুলো হজম করছে। ওই এনজাইমগুলো কে তৈরি করছে? ওই ডিএনএ জিন। বুঝা গেল কি? তার মানে যত বিক্রিয়া করছে সবই কিন্তু আসলে জিন দ্বারা নিয়ন্ত্রিত। জিন বিভিন্ন এনজাইম তৈরি করছে, ওই এনজাইম দিয়ে সকল কার্যকলাপ চলছে। বুঝতে পেরেছো? এই আচ্ছা তাহলে এখন দেখো যে আরএনএ সম্পর্কে, রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিড তো আগেই বললাম কেন এর নাম হয়েছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তোমরা জানো রাইবোনিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে সেখানে একটাই সূত্র থাকে, তাই না? রাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ যেমন ডবল হেলিক্স ছিল, ডিএনএ থেকে সিঙ্গেল হেলিক্স, তাই না? হেলিক্সই, কারণ এটা কোনটি পেঁচাই থাকে, তাহলে সিঙ্গেল। অর্থাৎ হলো যে তোমরা 9-10 এর মধ্যে এরকম একটা ছবি মনে হয় দেখছিলাম, এরকম ধরনের একটা কিছু, তাই না? তো এখন যখন এরা তো সিঙ্গেল, কিন্তু যদি এরা কাছাকাছি চলে আসে তাহলে আবার যুক্ত হয়ে যায়, কাছাকাছি চলে আসলে যুক্ত হয়ে যায়। তবে মনে রাখতে হবে
যে ডিএনএ এর মধ্যে যেমন অ্যাডিনিন ছিল, এখানেও অ্যাডিনিন আছে, ডিএনএ তে থাইমিন ছিল, এইখানে শুধু থাইমিন থাকবে না, এর পরিবর্তে ইউরেসিল থাকবে। এটা তোমরা জানো তাই না? মনে রাখবা থাইমিনের থাই হয়নি, থাইমিনের থাই হয়নি, থাইমিনের আরএনএ এর মধ্যে থাই হয়নি, এভাবে মনে রাখবে। সি জি, তাহলে এখানেও চারটা বেস তাই না? এখানেও চারটা বেস, খালি ইউরেসিলটাই ব্যতিক্রম তাই না? তাহলে এই আরএনএ অবস্থান নিয়ে আগে একটু আলোচনা করি। এর জন্য দেখো অবস্থানে বলছে যে একটি অবস্থান ও বিস্তৃতি একটি কোষে বিরাজমান আরএনএ শতকরা 90% সাইটোপ্লাজমে থাকে, বাকি 10% নিউক্লিয়াসে থাকে। আর কোথায় কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে পাওয়া যায়, রাইবোজোমে পাওয়া যায়, নিউক্লিয়াসে পাওয়া যায়, ক্রোমোসোমে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। এটা বেসিক। আরএনএ হলো ভৌত গঠন, এটা কিন্তু খুবই ছোট্ট, কিন্তু এটা দিনাজপুর বোর্ড 16 সালে আসছিল, দিনাজপুর বোর্ড 16 সালে আসছিল, দিনাজপুর বোর্ড 16 সালে। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে সবই বুঝবে, একটা জিনিস শুধু একটু না বুঝতে পারো সেটা আমি আলোচনা করি যে আরএনএ এর মধ্যেও তো একই রকম নিউক্লিওটাইড থাকবে তাই না? সেই নিউক্লিওটাইড হলো যে ডিঅক্সিরাইবোজ না হয়ে রাইবোজ হবে তাই না? রাইবোজ সুগার হবে, রাইবোজ সুগার, ডিঅক্সি হবে না, অক্সিজেন ছাড়া হবে না, অক্সিজেন যুক্ত হবে তাই না? ওই রাইবোজ সুগারের সাথেই নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড যুক্ত হইতে হবে। এখানে দেখো চতুর্থ নম্বর লাইনে একটা কথা আছে, নিউক্লিওটাইডগুলো 3 থেকে 5' ফসফোডাইএস্টার। তাহলে আমরা তো জানি যে ডিএনএ এর মধ্যেও আরএনএ এর মধ্যেও যেমন ডিএনএ এর মধ্যেও যে ডিএনএ এক প্রান্তে যদি 3 নম্বর সুগারের 3 নম্বরে ফসফেট মূলক যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় 3' প্রান্ত। যদি 3 নম্বরে সুগারের 3 নম্বরে ফসফেট মূলক যুক্ত হয়, সুগারের 3 নম্বরে ফসফেট মূলক যদি যুক্ত হয় তার নাম 3' প্রান্ত। আর যদি লাস্টে যে এটা যদি 3 হয় তাহলে লাস্টে অবশ্যই 5 হবে। তাহলে এখানে যদি সুগারের 5 নম্বরে ফসফেট মূলক যুক্ত হয় তাহলে এর নাম 5'। তো ফসফোডাইএস্টারকে আগে বললাম যদি এরকম হয় দুইটা সুগারের সাথে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে সেটা ফসফোডাইএস্টার। ডাই মানে 2, ঠিক আছে, এস্টার মানে সংযুক্তি বোঝায় আসলে। তাহলে দুইটা গ্লুকোজ যখন একটা ফসফেট মূলককে যুক্ত করে রাখে তখন এর নাম ফসফোডাইএস্টার। সেই কথাই বলছে, ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা সংযুক্ত থাকে। এটি স্থানে স্থানে কুণ্ডলীর অবস্থায় থাকতে পারে। কোনো কোনো আরএনএ অণুর গঠনে একাধিক ইউ আকৃতির ফাঁস বা লুপ তৈরি হয়, ইউ এর মতো লুপ তৈরি হয়। কেন হয় সেটা আমরা জানবো আর কি। এরপরে দেখো ভৌত গঠনটা আসছিল দিনাজপুর বোর্ড 16 সালে গয়ের জন্য, আর রাসায়নিক গঠনটা আসছিল এটাও কিন্তু ছোট্ট 3 লাইন, কিন্তু পুরোপুরি তুমি 3 পাবা, 3 লাইন লিখলে। বইয়ে যদি বেশি না থাকে তাহলে বেশি দিতে হবে না, তুমি 3 লাইন আছে 3 লাইনে দিবা, পুরোপুরি তুমি 3 পাবা। যেমন 7 অধ্যায়ে তোমার হচ্ছে কিছু কোশ্চেন আছে, এক লাইন জাস্ট লিখবা 3 পাবা। 7 অধ্যায়ে কিছু কোশ্চেন আছে গদ্য পরিচিত, ওখানে এক লাইন লিখবা, এত সহজ। তারপরে 2 লাইন লিখবা, 4 পাবা। ম্যাথমেটিক্স এর মতো খুবই সহজ। হ্যাঁ এগুলো আসে, এগুলো খুব আসে পরীক্ষায়, খুবই ওগুলা উত্তর করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমার সুবিধা, কিন্তু তুমি ফুল মার্ক পাবা, ম্যাথমেটিক্স এর মতো ফুল মার্ক পেয়ে। তো সেরকম এখানে 3 লাইনই আছে, কাজে 3 লাইনে তুমি লিখবা, ফুল মার্ক পাবা। তাহলে আশা করি এখানে কোনো সমস্যা নাই। এখান থেকে কোশ্চিন আবার শুরু হলো। এটা হলো ঢাকা বোর্ড 23 সালে আসছিল, ডিএনএ রাসায়নিক গঠন গয়ের জন্য, ঢাকা বোর্ড 23 সালে, ঢাকা বোর্ড 23 সালে আসছিল। এবার দেখো আরএনএ শ্রেণী বিভাগ, এই আরএনএ শ্রেণী বিভাগের মধ্যে ট্রান্সফার আরএনএ, এটা বরিশাল বোর্ড 19 সালে আসছিল, ট্রান্সফার আরএনএ গঠন, এটা একটু শিখতে হবে, এখানে শিখতে হবে। হ্যাঁ দেখো ঢাকা ট্রান্সফার আরএনএর বরিশাল বোর্ড 19 সাল, ট্রান্সফার আরএনএ, ওই যে ট্রান্সফার আরএনএ লেখা আছে না, ও না বরিশাল বোর্ড, হ্যাঁ বরিশাল বোর্ড না, অনেকবারে আসে। বরিশাল 19 সাল, তারপরে আসছে হলো ঢাকা বোর্ড 22 সাল, রাজশাহী বোর্ড 22 সাল, মানে অনেকবার আসছে, তার মানে ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। বরিশাল 19, ঢাকা 22, রাজশাহী বোর্ড 22।
হয়েছে লেখা হয়েছে? আচ্ছা, এগুলো থাকলে তোমার নিজে নিজে পড়তে সুবিধা আছে, তুমি বুঝবা যে এগুলা গুরুত্বপূর্ণ, এগুলা একটু ভালো করে পড়তে হবে, তাই কি না? এটিপি দরকার হচ্ছে যেটা সত্যি এগুলো হয় না, ডিএনএ এর ফর্ম থাকে, এই ডিএনএ কি ভাঙানোর মাধ্যমে এর মাধ্যমে সুবিধা আলাদা। এখানে ব্যাপারটা হলো যে ডিএনএ এর মধ্যেও যেহেতু যে ডিএনএ এর মধ্যে যেটা আছে সেটা ধরো অ্যাডিনিন, তাই না, তারপরে সুগার, তারপর হলো ফসফেট মূলক, এটা কিন্তু আমরা নিউক্লিওটাইড বলি, হ্যাঁ, কিন্তু এটিপি যেটা সেটা কিন্তু এরকম অ্যাডিনিন, সুগার, তিনটা ফসফেট মূলক, তাহলে এটাকে বলবো এটিপি। তাহলে এটাকে বলবো এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যেমন আমরা অ্যাডিনিনের সাথে সুগার যুক্ত হলে তাকে বলি অ্যাডিনোসিন, অ্যাডিনিনের সাথে সুগার যুক্ত হলে তাকে বলি অ্যাডিনোসিন, ঠিক আছে? আর এখানে ফসফেট মূলক আবার যুক্ত হয়েছে, তাহলে এটা অ্যাডেনিন নিউক্লিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাডেনিন নিউক্লিক অ্যাসিড, কিন্তু এটা এটিপি না। এটিপি হবে কখন? যখন সুগারের সাথে তিনটা ফসফেট মূলক থাকবে তখন মনোফসফেট হবে। হ্যাঁ, এটা মনোফসফেট। ডিএনএ আর এএমপি একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। মানে ডিএনএ এর মধ্যে যতগুলা নিউক্লিওটাইড আছে সবাই এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট। ফসফেট যুক্ত করবে না, ওরা করবে না। একটা ডিএনএ এর মধ্যে তোমার হচ্ছে যে একটা ফসফেট মূলক আছে, এটা ভাঙলে পরে এখান থেকে কোনো শক্তি উৎপাদন হবে না, বুঝা গেল কি? এখান থেকে কোনো শক্তি উৎপাদন হবে না। তবে আমাদের কোষও কিন্তু মারা যায়, কোষের মধ্যে যে ডিএনএ আছে এগুলো ভেঙে যায়, এবং ভেঙে যায় এখানে যে সুগার আছে না, ওগুলো আবার শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, ঠিক আছে? কিন্তু এটা মানে যেটা আর কি নিকোটাইড, সেটা যদিও অ্যাডেনিন দিয়ে নিকোটাইড হয়েছে, কিন্তু এটা 3p না। ডিএনএ এর মধ্যে যেটা আছে সেটা 3p না। 3p হলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ওইটা হলো শক্তির বিষয়, ওটা ভাঙলে শক্তি উৎপাদন হবে, বুঝা গেল কি? যেমন বোম বাস্ট হলে শক্তি উৎপাদন হবে, কিন্তু বোমের মধ্যে দেখতে একটা টেনিস বল মারলে তো আর ওখান থেকে শক্তি না, এরকম ব্যাপার। হ্যাঁ, তো এটা এক না আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনার? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি, তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট বুঝলাম। এবার দেখো যে ট্রান্সফার আরএনএ জিনিসটা কি আসলে, তার মানে বুঝতে পারছো নামের আগে আছে ট্রান্সফার, তার মানে সে ট্রান্সফার করবে কিছু, তাই না? এই জন্য এর নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। তো মনে রাখতে হবে এই ট্রান্সফার আরএনএ কিন্তু তৈরি হয় নিউক্লিয়াসের ভিতরে, ট্রান্সফার আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসের ভিতরে। তো যখন নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয় তখন কিন্তু সে এরকম দেখতে ছিল না, সাইটোপ্লাজমে এসে সে এরকম হয়ে গেছে। যেমন অনেকে থাকে পরিবেশগত কারণে, অনেকে থাকে যে আগের মতো আর থাকে না, অন্যরকম হয়ে যায়, পরিবেশগত কারণে এরকম হয়। সবাই না, অনেকে বলে না বদলাই গেছে ছেলেটা বা বদলাই গেছে মেয়েটা, এরকম বলে না, এরকম হয় অনেক সময় যে অনেকে বদলাই যায়। অনেকে দেখা যাচ্ছে যে হয়তো বললো যে আমি ডাক্তার হয়ে মানুষের সেবা টেবা করবো, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো গরিব রোগী আসে 1000 টাকা ভিজিটের 100 টাকা কম দিলেও কেমন গ্রহণ করে। হ্যাঁ, অনেক সময় বদলায় যায় মানুষ, সবাই যে বদলায় তা না, তাই না? এরকম হয় অনেক সময়। তো সেরকম অনেক সময় পরিবেশগত কারণে অনেক সময় বদলায় যায়। তো আরএনএ, ট্রান্সফার আরএনএ নিউক্লিয়াসের মধ্যে তৈরি হওয়ার পর সাইটোপ্লাজমে যখন আসলো পরিবেশগত কারণে, মানে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন এনজাইম এটা সেটার কারণে আরএনএ সে আর এরকম থাকে না, ধরো এরকম ভাবে ছিল, সাইটোপ্লাজমে এসে এটা পুরা চেঞ্জ হয়ে গেল। তখন এটা দেখতে কেমন হলো? এইরকম হয়ে গেল। এরকম হয়ে গেল দেখতে, বুঝা গেল কি? পরিবেশগত কারণে এরকম হয়ে গেছে, চেহারা চেঞ্জ, আর বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, এরকম হয়ে গেল। তো এখন কথা হলো যে এরকম হলো বুঝলাম যে, এবং এদের মাঝে কিন্তু কি আছে, এদের মাঝে সব জায়গাতেই কিন্তু নাইট্রোজেন বেস নিউক্লিওটাইড আছে, যাদের নিউক্লিওটাইড মিলে গেছে তারা এরকম করে একটার সাথে একটা যুক্ত হয়েছে। কিন্তু এখানে খোলা কেন, এই জায়গাতে খোলা কেন, এটা লজিক জানতে হবে, যে এখানে খোলা কেন তার লজিক জানতে হবে। কেউ বলতে পারবে এই জায়গাগুলো খোলা হলো কেন? হ্যাঁ, বলো তো কি মিলেনি? হ্যাঁ, ধন্যবাদ, খুবই সুন্দর কিন্তু বলেছে মনিরা। তো মনিরা কিন্তু প্রথম দিন এসেই ভালো ফর্মে আছে, আজকে মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা হলে ট্রান্সফার হবে। হ্যাঁ, না অবশ্যই যে কাছাকাছি ও বলেছে আর কি, পুরোপুরি না হলো। আসলে দেখো এখন মনে করো এখানে
যদি এ থাকে, এখানে যদি এ থাকে, মনে করো এখানে এ আছে, তাহলে অবশ্যই এখানে ইউ থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে একই জিনিস থেকে গেছে, তখন এদের মধ্যে বিকর্ষণ হবে, মানে মিলছে না তো, ও কিন্তু ওটাই বলছে। তো তখন অটোমেটিকলি কাছে না আসে দূরে সরে যাবে, কাছে না আসে দূরে সরে যাবে। তো এটাই হলো যে কারণ এরকম এরকম ফাঁস হওয়া, গোল হওয়া, মানে এদের সম্পর্ক মিলছে না, তাই তখন দূরে সরে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এটাই হলো মেইন কারণ। এখন এদের এক প্রান্তকে বলা হয় অ্যান্টিকোরন। কেন বলা হয় অ্যান্টিকোরন? এই প্রান্তকে বলা হয়, এটা এসিসি নামে একটা নাইট্রোজেনাস ক্ষারক থাকে, নিউক্লিওটাইড থাকে আর কি এসিসি দিয়ে, এটাকে বলে কোরন প্রান্ত। কোরন প্রান্ত এটাকে বলা হয় ডি হাস, এটাকে বলা হয় টি সাই সি হাস। আচ্ছা, এখন তোমরা বলো তো যে এরকম এরকম নাম হওয়ার কারণ কি? অবশ্যই এর একটা প্রান্ত তো 3' হবে আর একটা প্রান্ত 5' হবে। এখন অন্যগুলা তো বুঝলা, এটাও বোঝাই যে অ্যান্টিকোরন আর কোরন, এটা হলো কোরন প্রান্ত। এই জায়গায় কি হয়, অ্যামিনো অ্যাসিড